হুঁশিয়ার সাহেব ভাত খেতে বসে মেয়ে নাছিমাকে অতিরিক্ত খুশি খুশি দেখলেন। তিনি মেয়ে দুজনকে ভালোবাসেন। আম্মা ছাড়া কথা বলেন না। ভাত খেতে খেতে বললেন, এত খুশি খুশি লাগতেছে কেন আম্মা? নাছিমা বেগম হেসে বললেন, তরকারি অনেক স্বাদ হয়েছে আব্বা। আইচ্ছা খাও। ফারিন বেগম সহ সবাই ভাত খাচ্ছেন নিজেদের মতো। নাছিমা বেগম তাড়াহুড়ো করতে গিয়ে কিভাবে যেন চোখে তরকারির ঝুল পড়েছে। তরকারিটা অনেক ঝাল, তাই নাছিমা বেগমের চোখ অতিরিক্ত জ্বলছে। তিনি চোখ ধলছেন প্রথমে। ফারিন বেগম একপাশ থেকে বললেন, কিরে কি হয়েছে? চোখ জলে ছাই হয়ে যাচ্ছে রে। সরসর সামনে থেকে চোখে তরকারির ঝুল পড়েছে। নাছিমা বেগম দৌড়ে কলপারের দিকে গেলেন। সবাই ভাত খাওয়া ছেড়ে সেদিকে তাকিয়ে থাকলেন। কেউ কেউ উঠে গেলেন সেদিকে। মায়াডার কিয়ে অইল। এহনও তো কইল তরকারি স্বাদ হয়েছে, এখন আবার চোখের তরকারির ঝুল পড়তে গেল। কথাটা বলে ছকিনা খাতুন লাঠির ভর দিয়ে গেলেন সেখানে। নাছিমা বেগম সব ভুলে কল না চিপে আগেভাগে নিজে গুলিয়ে রাখা বালতির পানি দিয়েই চোখে পানি দিতে শুরু করেছেন। সাথে মুখও ধোয়া হয়ে গেল। প্রথমে কিছু না হলো না, বুঝাও গেল না। শুধু মুখ চুলকে লাল হতে শুরু করেছে। নাছিমা বেগম সব ভুলে গিয়েছেন। ভাত খাওয়া রেখেই রুমে শুতে চলে গেছেন। প্রায় তার পরপরই ফারাজ বাইর থেকে আসল। ফারিন বেগম পুত্রবধূর জন্য সহ ছেলের জন্য প্লেটে ভাত বেড়ে দিয়ে বললেন, তিতলিকে ডাকলাম, ভাত খেতে আসেনি। নিয়ে গিয়ে খাইয়ে দে, মেয়েটার কি হয়েছে কে জানে। দুপুরের ঘটনাটার পর থেকে আর রুম থেকে বের হয়নি। ফারাজ হাতে প্লেট নিয়ে ছোট করে উত্তর দিল, ওহ। যেতে যেতে মনে মনে তিতলির কথা ভাবতে ভাবতে বাঁকা কণ্ঠে আওড়ায়, রুম থেকে বের হবে কি করে? আমার কথার অবাধ্য হওয়ার ফল এখনও মনে রেখেছে যে। ফারাজ ভাত নিয়ে রুমে আসল। তিতলি ঘুমিয়ে আছে উল্টো পিঠ হয়ে। ফারাজ টেবিলে ভাত রেখে তিতলিকে ডাকতে আসল। অজান্তেই দুষ্টুমি খেলা করছে তার সুদর্শন মুখখানায়। ফারাজ তিতলির মুখের একদম কাছে মুখ নিদারুণ সুরে ডাকল, বউ। না। কোনো সারশব্দ এল না। ফারাজকে ধৈর্যবান দেখাল এবার। তিতলিকে আবার ডাকল এবার। এবারও কোনো শব্দ এল না। আরও কয়েকবার ডাকল। ফারাজ এবার অধৈর্য হয়ে গেল যেমন। তক্ষুনি তিতলির পৃষ্ঠদেশের স্পর্শকতার অঙ্গদুটোতে শক্তপোক্ত হাতের তালুর ঝাঝাল স্পর্শে পরপর 2টা থাপ্পড় বসাল। অমনি তীব্র ব্যথায় বিকৃত হল রমণীর ঘুমন্ত মুখখানা। কুঁচকে গেল নাকমুখ। তক্ষুনি দুহাতে নিজ পৃষ্ঠদেশের ত্বকে হাত ডলতে ডলতে ঘুমের মাঝেই নড়চড়ে বলে, উফ, এমন করছেন কেন? ফারাজের জবাব এলো সাথে সাথেই, আমি ডাকছি কখন থেকে। তিতলির হুড়মুড়িয়ে শুয়া থেকে উঠে বসল। পেট ডাকছে খিদায়। এতক্ষণ ঘুমানোর ফলে খিদের কথা মনে ছিল না। এখন খিদে পেয়েছে যেহেতু, তাহলে আর ঘুম ভালো হবে না। উঠেই ঘুম ঘুম চোখে ফারাজর দিকে তাকিয়ে বলে বসল, এভাবে ওখানে মারলেন কেন? মারার পরই তো কাজ হল। আমার খিদে পেয়েছে। ফারাজ ভ্রু উঁচিয়ে বলল, তো খাও। আমি তো নিষেধ করিনি। তিতলি খিদের জ্বালায় পেটে হাত দিয়ে বসে আছে। দুপুরেও বাবুর্চিদের রান্না তেমন একটা খেতে পারেনি। অর্ধেক খেয়েছে শুধু। ফারাজ যে ভাত এনে টেবিলে রেখেছে এটা এখনও তার চোখে পড়েনি। এখন মনে হয় যা দিবে তাই খেয়ে ফেলবে। তেমন ভঙ্গিতে বলল, কি খাবো, তাড়াতাড়ি দেন। ঠোঁট কামড়ে ক্ষীণ নাচাতে নাচাতে ফারাজ তিতলির কথার প্রত্যুত্তরে মৃদুস্বরে বলে, আমাকে খাবে। তরাক চোখ তুলে চাইল তিতলি। ঘুম ঘুম দৃষ্টি উবে গেল মুহূর্তেই। মুখাবয়বে হতভম্বতার রেশ ধরে আওড়াল, আপনার কি খেতে পারি? ফারাজ তিতলির মুখের আশেপাশে চলে আসা এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে উত্তর দিল একেবারে নিজের ঢঙে, তোমার একটু পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন। এখন তুমি ভাবো আমার কি খেতে পারলে তোমার শরীরে পুষ্টি বাড়বে? আমি বলিনি যে আপনাকে খাবো, আপনি নিজেই তো বলছেন আমাকে খাবে। তাই আমিও বলছি আপনার কি খেতে পারি। কথা পেঁচাবেন না একদম। আমি আমাকে খাবে সেটা বলছি, রাইট? আমি তো বলিনি যে তুমি আমার এটা খাও ওটা খাও। তুমি নিজেই তো কি খেতে পারি সেটা মিন করেছ, তাই না? ফারাজের কথার পিঠে তিতলি আর কিছু বলতে পারল না। তার আগেই বুঝা উচিত ছিল যে এই লোককে একটা কথা বললে সে কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে 10টা কথা বানাবে। তারপর তাকে সে কথায় ভুলিয়ে বালিয়ে সে কথার সাথে গুলিয়ে ফেলবে।
আপনার সাথে কথার জবাব দেওয়াটাই ভুল হয়েছে। দুপুরের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে গলার জোর বেড়ে গেছে মনে হচ্ছে। অনেক মনে আছে এই যে দেখুন আমি একদম ভালো হয়ে গিয়েছি আপনার কথাম তো রুম থেকে বের হয়নি। হুম। গুড গার্ল। এবার আমার কি খাবে সেটা ডিসাইড করো, আম ওয়াটিং। ফারাজ তিতলিকে একটু জ্বালানোর জন্য যাতা কথা বলা শুরু করে দিয়েছে। এবার কথাটা বলে উঠে টেবিল থেকে ভাত এনে তিতলিকে খাইয়ে দিতে শুরু করল আর কথা না বলে। তিতলিও চুপচাপ বাধ্য মেয়ের মতো খেয়ে নিল। সাথে সাথে ফারাজও খেয়ে নিল। রাতে তিতলি ঘুমিয়ে যাওয়ার পর ফারাজ তিতলিকে টেনে আনল বুকে। তিতলি রাতে ঘুমের মাঝে খাট থেকে পড়ে যাওয়ার অভ্যাস আছে। বিয়ের প্রথম প্রথম কতদিন যে তিতলি খাট থেকে বিছানা মুড়িয়ে নিচে পড়ে ঘুমিয়েছিল। কি সুন্দর করে নিচেও ঘুমিয়েও থাকত। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই নাছিমা বেগম বিলাপ করা শুরু করেছেন। আয়নায় নিজেকে দেখে চিনতে পারছেন না তিনি। মুখে বর্বর ব্রণের মতো উঠেছে। একই অবস্থা। চিৎকার চেঁচামেচি শুনে সবাই নাছিমা বেগমের রুমে চলে এসেছেন। ফারিন বেগম মুখে হাত দিয়ে বোনকে বললেন, তোর মুখে এসব কি উঠেছে নাছিমা? নাছিমা বেগম কাঁদতে কাঁদতে বললেন, সকালে উঠে দেখি এসব। আমি কিছু জানি না রে। বাড়ির সবাই এসেছেন নাছিমা বেগমকে দেখতে। ছকিনা খাতুন মেয়ের মুখ দেখলেন। বুড়ো হয়ে গেলেও চোখের দৃষ্টি ভালোই। নাছিমা বেগমের গায়ের রং একটু চাপা। যুবতী বয়সে কত ফর্সা হওয়ার ক্রিম মাখতেন। ছকিনা খাতুন সে কথা মনে করেই মেয়েকে বললেন, মুখে কি মাইকছিস নাছু? সাদা হইবার ক্রিম মাইকছিস না তো? সত্যি কই রাখ। ওই ডাক্তার ডাক্তরা। হুশিয়ার সাহেব বললেন, হাশেম কাশেম ডাক্তারের ধরে ফোন দে। নাছিমা বেগমের মুখের দিকে তাকানো যাচ্ছে না। রোহান মায়ের অবস্থা শুনে বাইর থেকে এসেছে। এ কাজে সেও সামিল ছিল। জিনিসগুলো সেই মাকে এনে দিয়েছে। বেশ বুঝে গেল তার মা নিজে মুখ ধুয়েছে। এখন তিতলির উপর আরও বেশি ক্ষোভ জমল। ওই মেয়েটার জন্য তার মায়ের এ অবস্থা। নীলাও রোহান মাকে ধরে বলল, এসব কি করে হলো আম্মু? নাছিমা বেগম নিজের ভুল বুঝে গেলেন। নিজের গুলিয়ে রাখা পানিতে যে নিজেই মুখ ধুয়ে ফেলেছেন সেটা সবার সামনে ছেলে মেয়েদের কিভাবে বলবেন? দুঃখের সহিত বললেন, কিভাবে হলো জানি না রে। সকালে উঠে আয়না দেখার পর দেখি এ অবস্থা। নাছিমা বেগমকে নিয়ে হাসপাতালে যাওয়া হবে। ডাক্তার আসলে হবে না। মুখের অবস্থা শুধু খারাপ হচ্ছে। এ অবস্থায় হাসপাতালে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা করতে হবে। তিতলি বিছানা থেকে উঠে বাইরে কি হয়েছে সেটা দেখার জন্য আসতে চাইছে। কিন্তু ফারাজ তিতলিকে আসতে দিচ্ছে না কিছুতেই। যখনই বিছানা থেকে নামতে চাই তখনই টেনে নিজের আবার পাশে শুইয়ে দিচ্ছে। এবারও তার ব্যতিক্রম হল না। তবে এবার আর পাশে শুয়ালো না। বিছানা থেকে নামতে গেলে ফারাজ তিতলিকে টেনে আনল। নিজে সোজা হয়ে শুয়ে তিতলিকে নিজের গায়ের উপর স্রেফ পেটের উপর এনে বসিয়ে বলল, আমি এখনও উঠেনি তাই তুমিও উঠবে না। আর একবার যেন উঠার চেষ্টা না করো হুম। বাইরে কি হয়েছে সবাই চিল্লাচিল্লি করছে শুনছেন নাকি কানে তুলো দিয়ে রেখেছেন? ছাড়ুন। তিতলি কথাটি বলে নিজেকে ছাড়ানোর জন্য ফারাজের পেটের উপর থেকেই নড়চড়া করেই যাচ্ছে। তাতে যদি ফারাজ বিরক্ত হয়ে ছেড়ে দেয়। কিন্তু হলো উল্টো। বাঁকা হাসল ফারাজ। জিভ ভিজিয়ে তিতলির পানে দৃষ্টি রেখে দুষ্টুমির প্রলেপ লেপে আওড়াল। বাইরে সবাই চিল্লাচিল্লি করছে করুক। কিন্তু এখন তুমি চিল্লাচিল্লি করবে রুমের ভেতরে? মা মানে? আমি চিল্লাব কেন? আমি নেগেটিভ ফিল করছি। কিন্তু কেন? ফারাজ তিতলির দুপা ধরল নিজের দুপাশে। তো মিসেস তিতলি, তুমি আমার কিসের উপর বসে আছো সেটা খেয়াল করেছ? কিছু টের? তিতলি ফারাজকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে পাশ থেকে বালিশ নিয়ে ফারাজের মুখের উপর চেপে ধরল। লজ্জায় মুখ কুচকায় সে। অথচ সে এমন কিছু ভাবেওনি। তক্ষুনি ঝড়ের গতিতে উঠতে চাই। কিন্তু ফারাজ তিতলির পা দুটো দুপাশ থেকে শক্ত করে চেপে রাখায় তিতলি উঠতে পারে না, নড়তেও পারে না। বলিষ্ঠ পুরুষের শক্তপোক্ত হাতের রুষ্ট বাঁধন হতে নিজেকে ছাড়ানোর বৃথা প্রয়াসে মত্ত থেকে পরপরই ঝাঁঝিয়ে শুধাল, অসভ্য লোক! আপনি নিজেই তো টেনে এনে বসিয়েছেন, আমি নিজে বসিনি। এখনও তো ধরে রেখেছেন। ফারাজ তিতলিকে নিজের সাথে প্রখরভাবে অনুভব করল। তিতলিকে আরও জ্বালিয়ে লজ্জার সাগরে ডুবিয়ে দেওয়ার জন্য পাতলা অধর নেড়েচেড়ে বলে, স্টাইলটা কিন্তু খারাপ না।
মা, মানে কিসের স্টাইল? আসো করিয়ে দেখায়, তারপর বুঝবা। ফারাজের কথার মানে খুব বুঝতে পেরে তলপেটে মোচড় দিয়ে উঠল লাজুকময়ী মেয়েটার। লজ্জায় লাল হয়ে যাওয়া মেয়েটা জোরে মুষ্টি বসাল ফারাজের বুকে। বালিশটা আবারও ফারাজের লাগাম ছাড়া মুখের উপর চেপে ধরে বলল, সকাল সকাল শুরু হয়ে গিয়েছে আপনার অসভ্যতামি। কি করিয়ে দেখাতে চাচ্ছেন আপনি? এসব বিষয়ে মুখে বলে বোঝানো যাবে না। আমি জানি আমি যা বলছি তুমিও তা বুঝেছ, তাই বুঝেও না বোঝার ভান ধরে থাকলে সোয়ার আমি প্র্যাকটিক্যালিভাবে বোঝানোর কাজে ব্যস্ত হয়ে পড়ব। মাইন্ড ইট। ফারাজের কথা শেষ হতে না হতেই মোবাইল বেজে উঠল পরপর। ফারাজ বিরক্ত হল বটে এ সময় কারো ফোন আসায়। কার এত দরদ উতলে পড়ছে বুকে একটু ধরেছে সবে। ফারাজ কল রিসিভ করছে না দেখে তিতলি মোবাইল নিল বালিশের পাশ থেকে। রিসিভ করে নিজে নিজে আগেভাগে বলল, হ্যালো, আপনি যাকে কল করেছেন সে বাথরুমে। ভাবি এখনও ঘুম থেকে উঠেন নাই? মোবাইলের ভলিউম একটু বাড়ানো ছিল তাই ফারাজ শুনতে পেল। মোবাইল নিয়ে নিল তিতলির হাত থেকে। অতঃপর কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি একবারও বলছি ফোন রিসিভ করো। ওপাশ থেকে আলভি অধৈর্য হয়ে বলল, হ্যালো ভাবি, কথা বলেন। আপনার সাথেই কথা বলি তাহলে। ফারাজ ভ্রুকুচকে সন্দেহের গলায় বলল, যা বলার আমাকে বল। আমার বউয়ের সাথে তোর কিসের কথা? ওপাশ থেকে আলভি মনে হয় হো হো করে হেসে দিল। হাসির ঠেলায় কথা বলতে পারছে না। বিয়ে করব না, আমি করব না বিয়ে, একথাটা বলা মানুষটা কি তুই? এখন দেখি কথায় কথায় আমার বউ ছাড়া কথাও বলিস না দেখছি। আসলেই ভাবির কাছে এক্সট্রা পাওয়ার আছে। কি বলতে চাচ্ছিস সোজা সেটা বল। আমরা সবাই আজকে ঘুরতে যাওয়ার প্ল্যান করছি। চাচ্চু বলল কালকে নাকি চলে যাবে। তাই আজকে ঘোরাঘুরি করার কথা ভেবেছি। তো কর ঘোরাঘুরি। তুইও যাবি সাথে ভাবিও। তিতলি আলভি কি বলে সেটা শোনার জন্য ফারাজের বুকের উপর কিছুটা উপুর হয়ে ঝুঁকে এসে মোবাইলের কাছে মুখ এনে কানখাড়া করে রেখেছিল। আলভির কথা শুনে চোখমুখ উজ্জ্বল হয়ে গেল। ফারাজ কিছু বলার আগেই সে জবাব দিল, অবশ্যই ভাইয়া। আমিও যাব আপনাদের সাথে। কখন যাবেন একটু বলেন, রেডি হতে হবে তো। ফারাজ কল কেটে দিল। তিতলি তাকাতেই তিতলিকে চোখ রাঙাল। তিতলি মুখশ্রী অন্ধকার করে নেয়। মুখ ফুলিয়ে ফারাজের বুকে চিমটি কাটে। খামচে ধরে শক্তপোক্ত প্রশস্ত বুক। অভিমানী কণ্ঠে বলে, আচ্ছা আপনি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যান না কেন? আমি সবখানে ঘুরতে চাই অথচ আপনি এখনও পর্যন্ত কখনো আমাকে ঘুরতে নিয়ে যাননি। আমি কি সত্যি আর কোথাও ঘুরতে পারব না? তিতলির কথায় ফারাজের মাঝে কোনো রকম ভাবান্তর দেখা গেল না। প্রশ্নের জবাব দিবে তো দূরের বিষয়। সে খুব মনোযোগ দিয়ে শুনল তিতলির কথা। তিতলি এবার অতিষ্ঠ অধৈর্য হয়ে পড়ল। ফারাজের ক্লিন শেভ করার পর সদ্য উঠা খোঁচা খোঁচা দাড়িতে আদুরে হাত বুলিয়ে দিতে দিতে আবদারের সুরে তিতলি বলল, ঘুরতে নিয়ে যাবেন প্লিজ। তিতলি ভেবে রেখেছে ফারাজ আকাশ ফাটিয়ে ধমক দিবে, না হলে বলবে, আমার কথা না শোনার ফল কি হবে জানো তো? ঘুরতে গিয়ে কি করবে? বা তাকে পাত্তাই দিবে না। কিন্তু ফারাজ কি আর তার বউয়ের ওমন আদুরে আবদার ফেলে দিতে পারে? আজ তাকে ভরকে দিতে ফারাজ বলল, নিয়ে যাব। রাগে অনুরাগে। পর্ব ৩২। সুহাসিনী ফাতেহা।